ভোটের আগে রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া কি আসলে সাধারণ মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক মরণ ফাঁদ? একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে স্ক্রুটিনিতে। এবার খোদ দেশের একজন প্রাক্তন সাংসদ তথা পেশায় চিকিৎসক ডক্টর তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হলো। জয়নগর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, যিনি একজন সরকারি পেনশনারও বটে। 1 ডজন নথি জমা দেওয়ার পরেও আজ তিনি নিজের দেশেই ব্রাত্য। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত কমিশনের তালিকায় তার নাম এখন বাদ পড়া ভোটারদের খাতায়, অথচ তার স্ত্রীর নাম বৈধ। প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন জনপ্রতিনিধির যদি এই হাল হয় তবে আম জনতার কি হবে? বিজেপি কি কমিশনের ওপর ভর করে বাংলা দখলের নকশা বুনছে? এসআইআর এর নামে আসলে কি নাগরিকত্ব কেড়ে নেওয়ার খেলা চলছে? এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমরা কথা বলে নিয়েছিলাম প্রাক্তন সাংসদ তথা জিওআই এর সেন্ট্রাল হেলথ সার্ভিসের প্রাক্তন মুখ্য স্বাস্থ্য অধিকর্তা এবং সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্টের স্টেট সেক্রেটারিয়েট মেম্বার ডক্টর তরুণ মণ্ডলের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। আমি সবার আগে জানতে চাইবো যে আমরা জানতে পেরেছি লাস্ট আপডেট অনুযায়ী যে তালিকা থেকে আপনার নাম বাদ গেছে। তো একজন প্রাক্তন সাংসদ হিসেবে আপনি মনোজ আগরওয়ালের কাছে গেছিলেন, চিঠি দিয়েছিলেন দ্রৌপদী মুর্মু, ওম বিড়লাকে, স্পিকার ওম বিড়লা, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। তো এই মুহূর্তে আপনার প্রসিডিওর ঠিক কি পরিস্থিতিতে আছে একটু যদি বলেন। আমি চিঠি দিয়েছিলাম, শুধু ওই দুজনকেই নয়, চিফ জাস্টিসকেও আমি চিঠি দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলের যিনি চিফ জাস্টিস হাইকোর্টের, জাস্টিস সুজয় পাল। এবং আমি পরের দিন চিঠি পাঠিয়েছি আবার এতে আপনার ইসিআই মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমার, এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, জাস্টিস সূর্যকান্ত, এদের কাছেও আমি পাঠিয়েছি। বিষয়টি হচ্ছে যে আমার অ্যাডজুডিকেশনে আমার নাম ছিল বলে জানতে পারি, কারণ আমার নাম ওই ফার্স্ট লিস্ট যখন তারা বার করে সেই লিস্টে আমাদের এনুমারেশন লিস্ট দেওয়ার পর, এনুমারেশন ফর্ম ফিল আপ করার পর আমার এবং আমার স্ত্রী ডক্টর মহুয়ানন্দ, তারও নাম ওরা এর মধ্যে রাখে আর কি, মানে কোয়ারির মধ্যে রাখে, এবং আমাদের কিছু ডকুমেন্ট চাই, সেই ডকুমেন্টগুলো আমরা দিই। অর্থাৎ তাদের ভাষায় যেটা ম্যাপড এবং আনম্যাপড, অর্থাৎ আমরা আনম্যাপডের মধ্যে পড়ি এই কারণে যে 2002 বা তার তালিকা যখনই বেরিয়ে থাকুক সেই অনুযায়ী তাতে আমাদের নাম ছিল না, এবং আমরা আমাদের নিকট আত্মীয়, যেমন আমি, আমার মা, আমার স্ত্রী, তার মায়ের সম্ভবত বা বাবা, তাদের নাম প্লেস করে আর কি, যে কলমগুলো থাকে ফিল আপ করা হয়। তো এটা বিএলও স্তরেই আমাদের পরে আবার ডেকে আরো কিছু তথ্য জানতে চাওয়া হয়, নেওয়া হয়, সেগুলো আমরা সাপ্লাই করি, এবং তারপরে ওয়েট করতে বলেন যে হ্যাঁ এটা হবে। তারপরে যখন 28 তারিখ ফেব্রুয়ারিতে যে লিস্টটা বেরোয় তখন দেখি যে আমাদের দুজনেরই নামের উপরে অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন বলে রাখা হয়েছে আর কি। তো ন্যাচারালি তখন আমরা বিএলওকে ইত্যাদিকে প্রশ্ন করি যে কি ব্যাপার, এটা কেন হলো ইত্যাদি। তো উনি বলেন সেটা তো স্যার আমরা বলতে পারবো না, তবে আমি জেনে নিচ্ছি, এবং কিছু যদি কাগজপত্র লাগে সেটা আমি বলবো আপনাদের। তো এনিওয়ে আর কিছু তিনি বলেননি, এবং ওইটি করতে বলেন যে এগুলো যেহেতু এখন ওই আপনার নির্বাচন কমিশন জুডিশিয়ারিদের দিয়ে, মানে জুডিশিয়াল অফিসারদের দিয়ে এগুলো চেক করা হচ্ছে, এবং এটা চেক হয়ে যাবে আপনাদের, আশা করি কিছু হবে না, এটাই তার কথা ছিল আর কি। তো ন্যাচারালি আমরা ওয়েটই করছিলাম, এবং তারপর যখন ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো সেখানে দেখলাম আমাদের নাম ওঠেনি, তখনও আন্ডার অ্যাডজুডিকেশন। এবং লাস্ট যেটা 27 তারিখে বেরিয়েছিল বড় একটা লিস্ট, সেখানে দেখলাম যে আমার স্ত্রীর নামটা ইনক্লুডেড হয়েছে ভোটার লিস্টে, কিন্তু আমার নামটা বাতিলের পর্যায়ে, মানে ডিলিটেড এর পর্যায়ে লিস্টে বেরিয়েছে আর কি। আচ্ছা। তো ন্যাচারালি আশ্চর্যই হলাম যে একজন, আমি প্রাক্তন সাংসদ, আমি একজন, তার কার্ড আছে আমার কাছে,
আমি তার পেনশন পাচ্ছি, এবং আমি যেহেতু তার আগে সেন্ট্রাল গভর্নমেন্টেই চাকরি করতাম, গ্রুপ এ সার্ভিস, সেন্ট্রাল হেলথ সার্ভিসে 21 বছর সার্ভিস দিয়েছি, তারও একটা পার্সিয়াল পেনশন আমার কাছে আসে। তো এরপরে ধরুন আমি নিজে যখন ভোটে দাঁড়িয়েছি, জিতেছি, বা আরেকবার দাঁড়িয়ে হেরেছি, তখন আমাকে এফিডেভিট দিতে হয়েছে। এমপির কার্ড এখনো আমার কাছে আছে, এক্স এমপির কার্ড আর কি। হুম, এবং সেই সুবাদে ধরুন কারেন্ট পাসপোর্ট তো বটেই, তার আগে যে ওর মানে আপনার এমপি থাকার সময় ওরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আমার এবং আমার স্ত্রী দুজনেরই হুম, সেটাও ছিল। তো এত সব সত্ত্বেও মানে আমার মতো একজন ব্যক্তির যদি একদমই তাই। ডিলিটেড হয়ে যায়, তাহলে যারা বিচার করছেন তারা কি আসলে এগুলো দেখে করছেন? বা কোনো সন্দেহ হলে তো তিনি তলব করতে পারতেন, ডাকতে পারতেন। হুম, এটা মানে তো একটা একজন, আরবিট্রারি হ্যাঁ, একতরফা, মানে বিচারকদের কাছে মানে আরেকটা প্রশ্ন মনের ভেতরে জাগে যে তারা তো একতরফা বিচার করেন না, বাদী বিবাদী পক্ষ নিয়েই বিচার করেন। তাহলে যে জুডিশিয়াল অফিসাররা এটা নিজেরা বসে এটা করে ফেললেন, তাহলে তাদের মনেও তো কোনো সন্দেহ জাগেনি নিশ্চয়। তাহলে সন্দেহ জাগলে তো অন্তত ইনকামবেন্ট যে, অর্থাৎ যার সম্বন্ধে তারা বিচার করছেন, তাকে ডাকতেন বা তার আরো তথ্য চাইতেন। তাহলে ব্যাপারটা তো একটা ফার্স হচ্ছে না, একটা প্রহসন হচ্ছে না, যে আজকে ভারতবর্ষের পার্লামেন্টে যিনি রিপ্রেজেন্ট করেছেন, যিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে 21 বছর ইউপিএসসির মাধ্যমে সিলেক্টেড হয়ে সার্ভিস দিয়েছেন, যার কাছে তার পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে, যার কাছে পাসপোর্ট রয়েছে, আর এগুলো তো আমি ছেড়েই দিলাম, আপনার ভোটার কার্ড বা এপিক কার্ড, প্যান কার্ড ইত্যাদি, আমি প্রতি বছর ট্যাক্স দিই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। তো হঠাৎ সেই বিচারকরা যারা দেখলেন এটা, তারা মনে করলেন যে আমি ভোটেরও অযোগ্য, এবং ন্যাচারালি এর আগেই তো বিচারকরা একটা কথা বলেছিলেন, ভোটার তো সেই হবে যে আমার দেশের নাগরিক। এটা তো হুম, বাস্তব কথা। হুম, হুম, আর আমাদের দেশের নাগরিক ছাড়া সে ভোটার হবে কেন? তাহলে তো আলটিমেটলি তিনি কি করলেন, আমার ভোটার থেকে লিস্ট থেকে সরিয়ে দেওয়া মানে, ডিলিট করে দেওয়া মানে, আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন শুধু তুললেন না, তাদের ভাষাতে বলতে গেলে আমাকে আউট করে দিলেন। একদমই। তাহলে এটা তো একটা প্রহসন ছাড়া বা একটা উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ ছাড়া আর কি বলা যেতে পারে? তো আমি মানে, এগুলোই হ্যাঁ, এগুলোই সমস্তটা লিখে, আমার হুম, স্ট্যাটাসটা কি, আমি কি ছিলাম, হুম, কি ডকুমেন্ট আমার কাছে আছে, সেই সবগুলো দিয়েই আমি সিইওর কাছে, যেটা উনি 28 তারিখে রিসিভ করেছেন ওনার ওএসডির মাধ্যমে, এবং আমরা অ্যাডিশনাল যিনি সিইও আছেন এখানে, মিস্টার দিব্যেন্দু দাস, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছি। এবং আমি যে দলের থেকে এমপি হয়েছিলাম, এসোসিয়েট কমিউনিস্ট, হুম, সেই দলের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, তারা অন্যান্য বিষয় নিয়ে আমরা প্রায় ঘন্টাখানেক কথা বলি, এবং তিনি মানে সাজেস্ট করেন এরপর আমাকে। বা কি হতে পারে বা তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন যদি একটু জানান। না, সব থেকে বাজে প্রতিক্রিয়া হচ্ছে এটাই যে তার ওএসডি প্রথম কথা আমাকে বললেন যে আর তো কিছু করার নেই, এবার তো যা হবে ট্রাইব্যুনালে হবে। মানে একজন প্রাক্তন অর্থাৎ সাংসদ, সরকারি পেনশনার হয়ে যদি আপনার সঙ্গে এটা হয়, তাহলে সাধারণ মানুষ তো আরো এইটাই বেশি নাজেহাল হচ্ছে। আমার যে চিঠিটা লিখেছি সেই হ্যাঁ, কথাটাতে আমি খুব পরিষ্কার করে উল্লেখ করেছি হুম, যে এই 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 যে আপনার যে আই ওয়ান্ডার, স্যার, আই ওয়ান্ডার ইফ বিং এ ফর্মার মেম্বার অফ লোকসভা 2009 to 2014 হুম, my position is such, under what situation the common voters oblique citizens of the state of West Bengal are passing nowadays. আমি আমার সেকেন্ড লাইনে এই কথাটা লিখেছি যে একদমই। এবং তারা 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 একটা নির্বিকার চিত্তে, মানে তাদের মুখের একটা রেখাও চেঞ্জ হচ্ছে না, সে একজন প্রাক্তন সাংসদ পরিচয় দেওয়ার পর এবং রেপ্রেজেন্টেশনটা গ্রহণ করে পরিষ্কার বলছেন যে এখন তো আমাদের কিছু করার নেই, এবার যা করবে সমস্ত ট্রাইব্যুনাল করবে। তো এটা একটা মারাত্মক মানুষের গণতান্ত্রিক অধিকারের পরে, আমাদের নাগরিকত্বের ওপরে একটা জোরপূর্বক আঘাত, এবং যে কমিশনকে সব থেকে বেশি গণতান্ত্রিক হওয়া উচিত বা কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে অন্তত তারা তাই বলে মানুষের কাছে পরিচিত, তাদের এই উত্তরটা মানে আমি বলবো একটা উজবুকের মতো আর কি। একটা কোনো রেসপন্সিবল অফিসার এরকম কথা বলতে পারেন না, এবং নির্বাচন কমিশনের এই কথা বলার অধিকার নেই, কারণ ভোটের
বিষয়টা, সংশোধনের বিষয়টা, যেটাকে তারা SIR স্যার বলছেন, সেটা তো জুডিশিয়াল সিস্টেমের কাজ নয় আমাদের দেশে। সেই কাজটা তো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তার জন্য কনস্টিটিউশনের নির্বাচন কমিশনের কি কাজ তারা নিচ্ছেন, সেখানে তিনি কতগুলো অ্যাডজুডিকেশনের জন্য জুডিশিয়াল সিস্টেমের হেল্প নিয়েছেন। হুম। বাট এখানে অথরিটি ইজ নট দ্য জুডিশিয়াল সিস্টেম। আমার কমন সেন্স যা বলে, আমাদের বুদ্ধি, সাধারণ বুদ্ধি যা বলে, এখানে অথরিটি ইজ দ্য নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন তো কথাটাও বলতে পারে, ঠিক আছে আপনার প্রসেসটা হয়তো কোথাও কিছু গন্ডগোল হয়ে থাকতে পারে, বা এরকম আরো অনেক মানুষের গন্ডগোল হয়ে থাকতে পারে, আমরা দেখছি সেটা। বা আমরা জুডিশিয়াল যে ব্যক্তিরা আমরা কাজে লাগিয়েছি, যেখানে সুপ্রিম কোর্টকে ইনভলভ করা হয়েছে, যেখানে হাইকোর্ট ইনভলভ হয়ে গেছে, সেখানে আমরা বিষয়টাকে আবার দেখছি। এই কথাটাও কিন্তু তারা বলছে না, তারা বলছে আমাদের কিছু করার নেই। মানে আই এম সো সারপ্রাইজ, আই এম সো শকড। এবং আমাকে একটা আশ্চর্য লাগছে, একটা গণতান্ত্রিক দেশকে, এটাকে আমি বলবো, একটা দেশের একটা কনস্টিটিউশনাল বডি, একটা নির্বাচন কমিশন, এটা কি তার ভূমিকা হতে পারে? তা হাস্যাস্পদ শুধু না, এটা একটা ক্রিমিনাল নেগলিজেন্স বলতে আমরা যে কথাটা বলি, আই এম এ মেডিকেল পার্সন, ফলে আমরা কিছু ক্ষেত্রে যেমন ক্রিমিনাল নেগলিজেন্স বলা হয়, দিস ইজ কাইন্ড অফ থিংস। এর বাইরে আমি কি বলবো আপনাকে? তো তারপরে আমাদের ওই অ্যাডিশনাল সিইও, যিনি অনেকক্ষণ কথা বললেন, তিনি বললেন যে স্যার আপনি একটা কাজ করুন, আপনি আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, তাতে একটা কথা আছে যে যে কোনো সময় 6 নম্বর ফর্মে কিন্তু অ্যাপ্লাই আপনি করতে পারেন। হ্যাঁ। ফলে উনি একটা বললেন যে আমি কিন্তু আপনাকে বলবো যে আপনি 6 নম্বর ফর্মে একটা অ্যাপ্লাই করে দিন, কারণ এই অধিকারটা তো আপনার কেড়ে নেওয়া হয়নি বা কারো কেড়ে নেওয়া হয় না, আচ্ছা, আপনি যে কি কোনো সময় অ্যাপ্লাই করেছেন? ফলে ন্যাচারালি তিনি আমাকে অ্যাডভাইস করলেন। হ্যাঁ। আর তখনও ট্রাইব্যুনালটা ধরুন গঠিত হয়নি, এবং সে বিষয়ে টোটাল একটা অনিশ্চয়তা বলেন। এটা যে কবে গঠিত হবে, কোথায় গঠিত হবে, কতগুলো গঠিত হবে, কবে থেকে তারা কাজ শুরু করবে, কোন জেলার লোকেরা কোন ট্রাইব্যুনালে যাবে, নাথিং ওয়াজ ডিটেক্টেড টিল দ্যাট টাইম। মানে আমরা যখন ধরুন 4টে 4:30 নাগাদ 28 তারিখ ওনার সঙ্গে কথা বলছি ওনার চেম্বারে, সিভিল কর্পোরেশনের বিল্ডিং এ, যেখানে তাদের নতুন অফিস হয়েছে, এবং সেই রাত্রে আমরা দেখলাম যে অন্য সোর্স থেকে আমাদের কাছে এলো যে একটা অনলাইন পোর্টাল খোলা হয়েছে সার্ভিস হিসেবে, সেই রাত্রে 28 তারিখ। তো সেটা আমরা পরের দিন সেটা খুলে, তখন আমি দুটো কাজই করলাম। এক নম্বর, তার পরামর্শ মতো, এবং ওটা উনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল যখন হবে, ট্রাইব্যুনাল তো করতে হবেই, তার আগে আপনি ছয় করে একটা নাম্বার ফর্মে করুন। তো আমি পরের দিন যে কোনো, আমিও অতটা পারি না, মানে সেই আজকাল যেটাকে বলে টেক স্যাভি বা ইত্যাদি, সে ক্ষমতা আমার এখনো হয়নি। ফলে আমার একজন ভাইপোকে ডেকে নিয়ে, তারা কিছুটা কম্পিউটার ইত্যাদির কাজ জানে, তাদের দিয়ে আমি 6 নম্বর ফর্ম ডাউনলোড করিয়ে অ্যাপস থেকে 6 নম্বর ফর্ম একটা ফিল আপ করলাম। এবং তাতেও মানে এত কিছু জিনিস দেওয়া আছে ডকুমেন্টেশন সম্পর্কে, সেখানেও জিজ্ঞাসা আছে 2002, 3, 4 ইত্যাদিতে আপনার 5 অব্দি নাম উঠেছিল কিনা, হ্যাঁ, এবং সেটাও যে একজন সুষ্ঠুভাবে পূরণ করতে, মানে আমার মতো আরো যারা এরকম জায়গায় পড়ছেন, 6 নম্বর ফর্ম যদি তারা পূরণ করেন, সে ফর্মটা পূরণ করাটা ডিফিকাল্ট। এবং সেখানে আপনাকে প্র্যাকটিক্যালি লিখতে হচ্ছে যে অ্যাজ এ নিউ ভোটার আপনি অ্যাপ্লিকেশন করছেন। তো এখন যদি ধরুন, তাহলে আমি ধরে নিলাম, অর্থাৎ আমাকে আগের ঘটনাটাকে ধরে নিতে হচ্ছে যে আমি বাতিল হয়ে গেছি, ফলে আমার আর কোনো ভোটার লিস্টে কখনো কোথাও কোনো উল্লেখ ছিল না বা নাম ছিল না, সুতরাং আমাকে নতুন করে করতে হচ্ছে। অনেকটা এরকম একটা ইম্পোজিশন একটা দেশের সিটিজেনের উপরে এসে যাচ্ছে। মানে আমার বয়স এখন 67, আমার বয়স এখন 67, এবং আমি এতগুলো ভোট দিয়েছি, শুধু না আমি নিজে মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছি। তাহলে তাকে বলতে হচ্ছে প্র্যাকটিক্যালি ওই ফর্মের বয়ান অনুযায়ী যে আমি প্রথম অ্যাপ্লিকেশন করছি। দিস ইজ ইন দ্যাট সেন্স দিস ইজ রং। এবং আমাকে আবার শেষে তার ডিক্লারেশনে লেখা হচ্ছে যে আমি কোনো ফলস স্টেটমেন্ট করছি না, তাতে আমি পানিশেবল অফেন্সের মধ্যে পড়বো। অর্থাৎ তাহলে তো অ্যাকচুয়ালি 6 নম্বর ফর্ম, আমাকে যদি সেই অর্থে লজিক্যাল হতে হয়, তাহলে তো 6 নম্বর ফর্মটা ফিল আপ করা চলে না, কারণ আমার সম্পূর্ণ আগের নাগরিকত্ব পুরোটাই আমি তাহলে ডিনাই করে আবার নতুন ভাবে করতে হচ্ছে। অর্থাৎ নাগরিকত্ব না হলেও, মানে আমি যে কোনো কারণেই হোক এতদিন আমি করতে পারিনি,
বা করা হয়নি, একদমই ফলে আমি তাই। করছি, এরকম একটা জিনিস দাঁড়ায়। তো এটা তো একটা আরেকটা মানে একটা জটিল এবং এটা একটা লুডিক্রাস হাস্যাস্পদ জিনিস বলা যেতে পারে দাঁড়াচ্ছে। এটাও আর একটা ভুলকে প্রশ্রয় দেওয়া। ভুলকে প্রশ্রয় দেওয়া এবং একদম। তাতে আপনাকে পানিশেবল অফেন্সে ফেলে দিতে পারে ঘুর পথে, যে আপনি বিং এ রেসপন্সিবল পারসন, যিনি ক্লেম করছেন এজ এন এমপি অর ফর্মার গ্রুপ ওয়ান অফিসার অফ দ্য একদম। গভর্নমেন্ট, তাহলে আপনি এরকম একটা কথা লিখলেন কি করে? ফলে আমাকে সেখানেও একটা পানিশেবল অফেন্স এসে ফেলে দিতে পারে। হুম হুম বাট বাট অ্যাজ পার দ্য অ্যাডভাইস অফ দ্য অফ এ সিনিয়র অর্থাৎ অ্যাডিশনাল সিইও অফ বেঙ্গল, হুম। আমি এটা করলাম নাম্বার ওয়ান। আবার আমি পরে রাত্রে আপনার ওই পোর্টালটা দেখে আমি অ্যাপিল যেটা সেই ট্রাইব্যুনালের জন্য, সেই অ্যাপিলও আমি একটা ফিল আপ করলাম। সেটা রাদার কম্পারেটিভলি ইজিয়ার, আচ্ছা। কিন্তু তাও সাধারণ মানুষের পক্ষে তো এগুলো ইজিয়ার না। ধরুন ওখানে আপনি ফর্মটা না হয় টুকটুক করে ফিল আপ করলেন, এবার ওখানে ডকুমেন্টেশনটা আপনাকে ঢোকাতে হবে। হুম। তাহলে সেই প্রক্রিয়াগুলো যারা জানে এই জানি না। অনলাইনের প্রক্রিয়াতে, একদমই। হ্যাঁ, তাদের পক্ষে সেটা করা সম্ভব। একজন হ্যাঁ। নভিসের পক্ষে এটা করা সম্ভব না। এবং এটা ধরুন বেশিরভাগ আমাদের দেশের, আমি বলতে পারি, সে মানে এরকম জায়গায় যারা পড়ছে তার 90% মানুষকে আইদার সাইবার কাফেতে গিয়ে বা এটা নিয়ে এখন প্রচুর পয়সা রোজগার চলতে থাকবে। যেমন ওই এনিউমারেশন ফর্ম ফিল আপের পরেও বিভিন্ন অফসেট সেন্টারগুলো, জেরক্স সেন্টারগুলো বা ওই ডাউনলোডের একদমই তাই। জায়গাগুলোতে ভিড় লেগে গিয়েছিল মানুষের। মানে আমি আপনাকে পার্সোনালি বলছি, বিওলোর কথাতে আমাকে দুটো ডকুমেন্ট দেওয়ার জন্য আই হ্যাড টু ওয়েট ফর 40 মিনিটস ইন এ জেরক্স সেন্টার অর অফসেট সেন্টার। তারপর ফিরে এসে তাকে আমি আবার সেই ডকুমেন্টটা আমি জমা করতে পারি, এবং তা নিয়ে পয়সা খরচ করতে হবে। তাহলে আমার ক্ষেত্রে না হলে আমি পেনশন পাই বা আমি একটা জায়গাতে রয়েছি সোসাইটিতে, আজকে যে থাউজেন্ডস অ্যান্ড ওয়ান, মানে থাউজেন্ডস তো না, লক্ষ, হয়তো এটা 30 লক্ষ পৌঁছে যেতে পারে কাগজপত্রে যা গেস হচ্ছে এবং যা হুম। এখনো অব্দি যে মানুষরা বাতিল হয়েছে। তাহলে এতগুলো মানুষ শুধু হয়রানি না, প্রত্যেকের কাছে সব ডকুমেন্ট নেই যেগুলো তারা চাইছে ফর্মগুলোতে, এবং কত পয়সা টয়সা তাদের খরচ করতে হবে ডকুমেন্টেশন তৈরি করার জন্য, এবং আপনার ওই কারো মাধ্যমে এই কাজটা করানোর জন্য, হ্যাঁ। এবং এটাও করতে হবে যেদিন তার বাদ গেল তার থেকে 2 সপ্তাহের মধ্যে এটা করতে হবে, 15 দিন ম্যাক্সিমামের মধ্যে আপনাকে করতে হবে। তাহলে কি হার্ডশিপের মধ্যে আমাদের দেশের নাগরিকদের আজকে এখানটাতে ফেলা হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটা, ধরুন আমরা যারা রাজনীতি সচেতন মানুষ হুম। এবং আমরা যারা রাজনৈতিক দলের মধ্যেও রয়েছি, আমরা কিন্তু এটা নিয়ে বলেছিলাম যে এত শর্ট টাইমে এটা করা যায় না, যেখানে পশ্চিমবাংলার ইলেকশনটা এনসুইং। হুম। এবং আমি নিজেও ধরুন সিইউ এর কাছে, মানে আমার এই ঘটনা ছাড়াও অন্তত 3 থেকে 4 বার আমরা ডেপুটেশন মিট করেছি, সেখানে গেছি, এবং সেখানে কিন্তু পরিষ্কার আমরা ডিমান্ড করেছি যে ইউ স্টপ দিস এসআইআর, আপনারা এটাকে স্ক্র্যাপ করুন, বাতিল করুন, এটা এই সময় করা যায় না। এবং আপনারা নিজেরাই বলছেন যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। তাহলে সেটা কি থাকছে? সেটা কি আদৌ থাকবে? আদৌ থাকবে? এবং আদৌ এটা ওরাই প্রচার করেছে, নির্বাচন হুম। কমিশনই প্রচার করেছে বারবার হুম। করে। এবং তাহলে সেটা কেমন করে সম্ভব হচ্ছে? তাহলে আমি তো অবৈধ ভোটার হয়ে গেলাম। এখন আমি তো অবৈধ ভোটার হয়ে গেলাম, আমি একদম। আমি তো আর তাদের কথাতে আমি তার বৈধ নই। তাহলে এরকম এই যে ধরুন 30 লক্ষ মানুষ যাদের এইভাবে বাতিল করা হচ্ছে, 2-4টা যদি তার মধ্যে রিয়েল অবৈধ বা থাকে, তাহলে বেশিরভাগটা মোর দ্যান 25 লাখ বা 28 লাখ 29 লাখ লোক যদি আজকে ভ্যালিড থাকে, তাহলে তাদের বাদ দিয়েই তো নির্বাচনে যাচ্ছে। এবং এইটাই হয়তো চেয়েছিল এই নির্বাচন কমিশনকে প্রভাবিত করে যে শাসক দল কেন্দ্রের আজকে এই কাজটা করছে, হুম। তারা হয়তো এইটাই চেয়েছিল যে ইলেকশন প্রসেসটা এর মধ্যে দিয়ে আমরা করে নেব। এবং আপনাকে আমি বলছি যে আমরা চিন্তা ভাবনা করে দেখছিলাম হুম। যে এই 25-30 লক্ষ ভোটারকে যদি 125 বা 150টা কেন্দ্রের মধ্যে ওরা কনসেন্ট্রেট করে, এবং সেটা অ্যাকচুয়ালি করা হচ্ছে, কারণ বর্ডার এলাকাগুলো ডিস্ট্রিক্টগুলোতে এটা বেশি হচ্ছে, তাহলে পরে একটা কেন্দ্রে গড়ে প্রায় 20,000 করে ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে যেটা মানে একটা ফলাফলের অ্যাসেম্বলিতে মাত্রায় অনেকটা ম্যাটার করবে। বিরাট বিরাট একটা অ্যাসেম্বলি একদমই। সিটে, মানে রেয়ার কিছু সিট ছাড়া বেশিরভাগ 5, 10, 15, 20 রেজাল্ট হয়। একদম এবং একদম। এখানেও আপনার একতরফা হচ্ছে। এই কারণে আমি বলবো, ধরুন মহিলা ভোটারদের প্রচুর বাদ দেওয়া হয়েছে, আপনার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ঝেঁটিয়ে বাদ দেওয়া হয়েছে।
তারপরে ধরুন প্রান্তিক মানুষ, অল্প রোজগার করে যারা, পরিযায়ী শ্রমিক যারা, এ ধরনের লোক যারা, মানে যারা অনেকটা ডোল, সরকারি নানা রকম দাদন যেগুলো আসে সেসবের উপর তাদের জীবন অনেকখানি নির্ভর করে, এ ধরনের মানুষকে অনেক বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ একটা টার্গেটেড অ্যাটেম্প যে এই রাজ্যে যারা শাসনটা চালাচ্ছে, শাসক দল, তারা যে সুবিধাগুলো পেয়ে থাকে সেই সুবিধাগুলোকে তাদের নির্মমভাবে ছাঁটাই করে দাও, যাতে নির্বাচন কমিশনের মাধ্যমে কেন্দ্রের শাসক দল যারা এখানে এন্ট্রি করতে চাইছে এবং এখানকার গদি দখল করতে চাইছে তাদের একটা অবাধ ক্ষেত্র তৈরি হয়ে যায় এবং সুবিধা হয়ে যায়। এটাকে কি মানে গণতান্ত্রিক ভোট বলে, একদম নির্বাচন বলে? মানে আপনি কি বলতে চাইছেন যে কেন্দ্রীয় শাসক দল বিজেপির ইশারাতেই কাজ করছে নির্বাচন কমিশন? ইশারাতে শুধু না, তাদের কথা মতো কাজ করছে। এখানে ইশারা এখন আর নয়, সরাসরি কাজ করছে। কালকে আমাকে ধরুন যেখানে আমি একটা ডাউনলোড করতে গেলাম এই ফর্মগুলোকে, সেখানে আমাকে সেই 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 স্টলের মালিক বলছেন, স্টুডিওর মালিক বলছেন যে আমাকে তো ডেকেছিল, তা আমি যখন ওই মাধ্যমিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ইত্যাদি দিলাম সেটা নিচ্ছে না, বলছে না এগুলো সব জাল হচ্ছে। তো তারপরে কি করলেন, বলে আমাকে বললো যে আপনার পুরনো, যত পুরনো সম্ভব একটা ব্যাংকের অ্যাকাউন্ট পাসবুক নিয়ে আসুন। তো উনি বললেন যে ঘটনাচক্রে আমার কাছে একটা ওই 83, 84 কি 87 সালের একটা ব্যাংকের অ্যাকাউন্টের একটা পাসবুক ছিল, ওইটাকেই তারা সব থেকে বেশি মূল্যবান মনে করলো। কিন্তু আমার সার্টিফিকেট, আমার অ্যাডমিট কার্ড, এটাকে তারা বলছে যে এটা জাল হচ্ছে, সুতরাং এটা আমরা নেব না। ওই যে প্রথম দিকে বিএলওরা যখন কাজ করছিল, প্রায় প্রতিদিনই তাদের কাছে নতুন নতুন ইনস্ট্রাকশন আসছিল, আপনার মনে থাকবে, নতুন নতুন, এবং তারা দিশেহারা হয়ে পড়ছিল, তাদের এগুলো সব আপলোড করতে হচ্ছিল, অনলাইন অফলাইন প্রক্রিয়ায় তাহলে আমি বললাম যে আপনি তাহলে যে সার্টিফিকেটটা দিলেন আপনারটা তো জাল নয়, বা আমি যে সার্টিফিকেটটা দিয়েছিলাম সেটা তো জাল নয়। আমি বললাম তাহলে আমাকেই যদি তারা অবৈধ বলে আজকে ডিক্লেয়ার করতে পারে, আমার নামকে যদি ডিলিট করতে পারে, তাহলে তারা এটা প্রহসন ছাড়া বা একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ ছাড়া এটা ওরা কি করছে। এবং এটা দেখানোর জন্য যে এই যে সামনে যে ডেডলাইন আছে, ধরুন যে নমিনেশন পেপার উইথড্রলের সময় পর্যন্ত এই সংশোধন যেগুলো হবে সেগুলো ম্যাক্সিমাম এতে ঢুকতে পারে, মানে ভোটার লিস্টে এবার ইলেকশনের জন্য নির্বাচকদের লিস্টে ঢুকতে পারে। তাহলে সেটা তো আসন্ন, তখন 6 তারিখে এই ফার্স্ট লটের যারা, আপনার 23 তারিখ যাদের ইলেকশন হচ্ছে এপ্রিলে, তাদের 6 এপ্রিল হচ্ছে নমিনেশনের তাদের লাস্ট ডেট। একদমই তাই। তাহলে এই সেকশনের লোকেদের ধরুন 6 তারিখ পর্যন্ত কমিশনের এই সমস্ত বিচারকরা তারা যেটুকু করতে পারবেন তারটুকুই ঢুকবে, মানে যাদের তারা ওই অন্তত ভ্যালিড লিস্টে রাখবেন সেইটুকুই তারা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে সেইটুকুই তারা ঢুকবে, মানে 60 বা 63 লক্ষর মধ্যে থেকে। আর পরবর্তী ধাপেও যারা 29 তারিখ, মানে তার সঙ্গে আপনি আরো 7 দিন যোগ করে নিন, মানে 23 আর 6 29, তাহলে 6 তারিখের সঙ্গে আরো 6 তারিখ যোগ করলে 12 তারিখ, অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত এই অংশের বাকি সিটগুলোর যারা হচ্ছে আপনার 144 সিটের, তারা হচ্ছে তাদের মানে খেলাটা শেষ হয়ে যাবে। অর্থাৎ তার মধ্যে যাদের তারা ভ্যালিড করলেন অ্যাডজুডিকেশনে, তারা সেই ভোটার লিস্টে চান্স পাবেন এবার ভোট দেওয়ার জন্য বা দাঁড়াতে বা সামথিং। বাকিরা পাবেন না, তাই নয়, এখনো পর্যন্ত 9 জন প্রার্থীরই নাম বৈধ তালিকায় নেই, মানে সেটাও একটা বিষয়, তারাও নমিনেশন দেবেন বা কিছু। আমাদেরও দলের পক্ষ থেকে আমরা তো 230টি প্রার্থী দিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে মুর্শিদাবাদের ধরুন আমি বলতে পারি 5 জনের নামের মধ্যে 2 জনের নাম ক্লিয়ার হয়েছে এখনো অব্দি, এখনো 3 জনের ক্লিয়ার হয়নি, তারা আমাদের প্রার্থী। 9 জন তো আপনি বড় দলের, তৃণমূলের বা অন্য কারোর হয়তো দেখতে পাচ্ছেন, এরকম আমাদের আরো আছে। এই পরিস্থিতি আছে, চলছে। সেক্ষেত্রে মানে এই কটা দিনের মধ্যে কি পদক্ষেপ হবে আপনাদের? আমরা পদক্ষেপ তো একটা তো হচ্ছে বাধ্য হয়েই মানুষকে আমাদের বলতে হচ্ছে যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা এবং 6 নম্বর ফর্ম ফিল আপ করা, এবং তা নাহলে এরাই আবার ঘুরিয়ে বলবে। মানে পদ্ধতিটা কেমন জানেন তো, একটু বলে নিই। সেটা হচ্ছে যে ঠিক যা যা প্ল্যান করে রেখেছিল নির্বাচন কমিশন এদের নির্দেশে, আমাদের কেন্দ্রের শাসক দলের নির্দেশে,
একটার পর বিরোধিতা করতে করতে একটার পর একটা আমাদের সেই স্টেপে যেতে তারা যেন বাধ্য করছে। যেমন ধরুন, আমি যদি এখন বসে থাকি চুপ করে গোসা হয়ে যে আমি কেন ট্রাইব্যুনালে যাব, আমার এত কিছু থাকা সত্ত্বেও মানে তাও আপনাকে যেতে হবেই। আমাকে যেতে হচ্ছে। এই এই যে একদম। কথাটা আমি বলছি আপনাকে, আমি যদি বলি যে কেন আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করবো, হুম হুম হুম। তাহলেও আমাকে এই লাইনে যেতে আমাকে বাধ্য করা হচ্ছে। তো সুতরাং মানুষকে আমাদের বাধ্য হয়ে বলতে হচ্ছে যে এই এই সুযোগটা তোমাকে নিতে হবে। এতেও তোমাকে বাদ দিতে পারে, কিন্তু তবু উল্টো দিক থেকে ওরা তো বলতে পারবে না যে ওরা অ্যাপ্লাই করেনি, আমরা অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছিলাম, ওরা অ্যাপ্লাই করেনি। অন্তত এই সুযোগ যাতে তারা না পায় তার জন্য অ্যাপ্লাই করতে মানে মানুষকে আপনার বলতে কথা হচ্ছে। অনুযায়ী চাপ দিয়ে একটা ভুল জিনিস করতে বাধ্য ভুল করা জিনিস হচ্ছে। একটার পর একটা জিনিস আমাদের করতে বাধ্য করা হচ্ছে, এবং হুম, হুম। এইটা তাদের প্ল্যান, তারা এভাবে নিয়ে যাবে। এবং আসামের ঘটনা ধরুন আমরা জানি, ধরুন এবারের যে ট্রাইব্যুনাল গুলো হলো বা হচ্ছে, হুম হুম। এদের কাজ তো ইলেকশনের পর পর্যন্ত চলতে থাকবে। কারণ বোঝাই যাচ্ছে যে ইলেকশনের মধ্যে এরা এই কাজটা কমপ্লিট করতে পারবে না। গ্রসলি আপনি যদি ধরে নেন আজকে 30 লক্ষ লোককে যারা ডিলিটেড হলো, তারা তো অ্যাপ্লাই করবে ট্রাইব্যুনালে, হুম। অনলাইনেই করুক আর অফলাইনেই করুক। একদম। তাহলে এটা কি সোজা কথা? 30 লক্ষ লোককে বিচার করা, তাকে হিয়ারিং করা, তার সমস্ত ডকুমেন্ট চেক করা, ইট ক্যান টেক ইয়ার্স, বছর লাগতে পারে, শুধু মাসে এটা সম্ভব হবে না। একদম। তাহলে তো সেই আসামের মতোই কন্ডিশনটা ক্রিয়েট করা হলো। এবং ধরুন এর মধ্যে থেকেও যারা তাদের অ্যাকসেপ্ট করলো না, ডিলিট করলো, তাহলে তো সেই অমিত শাহর ভাষাতেই দাঁড়িয়ে গেল তখন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ বহিরাগত বলে, বিদেশি বলে তাকে বাইরে বার করে দাও। আর বার করে দেওয়ার প্রথম পদক্ষেপটা হচ্ছে ওই ডিটেনশন সেন্টার বা ডিভোটারদের ক্যাম্প, যেটা আসামে তারা করেছিল। তো আজকে বেঙ্গলেও তো তারা এটাই তাদের টার্গেট ছিল, এটাই তারা চেয়েছিল, এদিকেই তারা এগুচ্ছে। এবং তড়িঘড়ি করে এটা এই জন্যই তারা করতে চাইলো যে আসলে এই যত সংখ্যক নামকে কমিয়ে দিয়ে এবং কিছু টার্গেটেড সেন্টারে, এরকম সদরেক সেন্টারকে বেছে নিয়ে যদি আমরা এটা করতে পারি, তাহলে এগুলোতে যদি আমরা একটা ভালো সংখ্যা জিতে যেতে পারি, আর আগে আমাদের কিছু সংখ্যা ছিল তার যদি কিছু আমরা রিটেন করতে পারি পশ্চিমবাংলার ক্ষেত্রে অ্যাসেম্বলি সেক্টরে, তাহলে তো আমরা জিতেও যেতে পারি এই অ্যাডমিনিস্ট্রেশনের এই সাহায্যটা নিয়ে, কমিশনের এই সাহায্যটা নিয়ে। এবং ইনডিসক্রিমিনেটলি আমরা ধরুন এত বছর ভোট দিচ্ছি বা ভোট করেছি, যেভাবে এবার প্রশাসনের একদম সর্বোচ্চ স্তর থেকে শুরু করে নানা বিডিও স্তর পর্যন্ত, থানার ওসি পর্যন্ত একদম। যেভাবে নড়াচড়া করানো হচ্ছে, একদম একদম। তাতে তারা যে প্রশাসনকে পর্যন্ত টোটাল কন্ট্রোলে নিয়ে ব্যাপারটাকে একটা ম্যানিপুলেট করে ভোটটা করতে চাইছে। এরপরে আমরা জানি না ওই যে মেশিনে ভোট হয় সেই মেশিনের ক্ষেত্রে কি কাণ্ড ঘটবে, তাও আমরা জানি না। সেসব এক্সাম্পলও আমরা এমপি বা কয়েকটা স্টেটের ক্ষেত্রে অতীতে দেখেছি। ফলে বেঙ্গলটাকে টোটালি একটা আনসার্টেনিটির মধ্যে রেখে দিয়ে এখানকার জনসাধারণকে বিরাট অংশকে বঞ্চিত করে তাদের ভোটে নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে। আমরা সেজন্য তো ভোট স্টপ করতে বলেছি, আইদার ইউ স্টপ দ্য ইলেকশন অর 25 সালের যে তালিকা, সেই 25 সালের তালিকার মধ্যে তুমি ভোট করো, তারপরে তুমি এসআইআরকে সময় নিয়ে সংশোধন করে তারপর যা করার করো। কিন্তু একটা নির্বাচন হচ্ছে আমাদের দেশে, সেখানকার নির্বাচক মণ্ডলী বা সেখানকার নাগরিক, তারা তাদের অধিকার থাকলো কি থাকলো না সেটা না জেনেই তাদের ভোট থেকে আউট করে দেওয়া হলো। এটা কোনো গণতান্ত্রিক পদক্ষেপ হতে পারে না। মানে এটা পুরো মানুষের কোনো বিষয়টা একদমই, মানে পুরো বিষয়টা এটাই বোঝাচ্ছে যে ভোটের মেশিনে কিছু হোক না হোক তার আগে থেকেই নির্বাচন প্রক্রিয়া যেন অস্বচ্ছ। এক্স্যাক্টলি অস্বচ্ছ শুধু না, অসৎ, ইললজিক্যাল, ইললিগ্যাল। একজন, তাদেরই ভাষা দিয়ে আমি বলছি, একজনও বৈধ ভোটার তথা নাগরিককে বাইরে রেখে নির্বাচন হবে না। এটা ওদের বড় বড় ডিক্লারেশন, এখনো জল করছে। তাহলে কত বৈধ ভোটার তথা নাগরিককে তুমি বাইরে রেখে আজকে নির্বাচনে যাচ্ছ? ইউ আর ভায়োলেটিং ইউর ওন কোড, ওন প্রমিসেস করে তুমি আজকে ভোটে এগুচ্ছ। এটাই তারা করতে চেয়েছিল। এবং এই মানুষগুলোকে এরপরে যখন ট্রাইব্যুনালে চলে গেল, তখন তো আর শুধু ভোটের প্রশ্ন থাকছে না, কারণ জুডিশিয়ারি আগেই বলে দিয়েছে নাগরিকত্বের প্রমাণটাই আসলে হচ্ছে। অথচ কনস্টিটিউশনের ভাষা বলে নির্বাচন কমিশন কখনো নাগরিকত্ব চেক করতে পারে না। নাগরিকত্ব চেক করার আলাদা মেশিনারি ভারতবর্ষের সরকার তৈরি করে রেখেছে এবং সেটা বলবৎ আছে। তাহলে ফাইনালি
যেটা আমরা প্রথম থেকেই বলছিলাম, আসলে তারা এই এশায়ার করার মধ্য দিয়ে দেশের মধ্যে একটা চূড়ান্ত বিভাজন, জাতিগত, ধর্মগত এবং নাগরিকত্বই সে করতে চাইছে ঘোড়া পথে। এ কথাটা কিন্তু আমরা প্রথম থেকে বলেছি। মানে অন্তত আমাদের দলের পক্ষ থেকে তো 25শে আগস্ট যখন থেকে তারা এশায়ারের প্রক্রিয়া ঘোষণা করে, হুম। তখন থেকে এই কথা আমরা বলেছি, প্রেজেন্টেশন দিয়েছি, কাগজপত্রে দিয়েছি, এবং কিছু প্রেসে এটা বেরিয়েছে। অর্থাৎ তাই কিন্তু তারা শেষ পর্যন্ত এত হইচইয়ের মধ্যেও ওরা কিন্তু তাদের লক্ষ্যে কিন্তু ঠিক এগিয়ে যাচ্ছে। ওরা সেই নাগরিকত্ব প্রমাণের কথাটাই নিয়ে আসলো, জুডিশিয়ারির কথা বলানোর মাধ্যমে সেই কোর্টকে তারা ইনভলভ করালো। দেখুন, মানুষ সর্বশেষ আশ্রয় হিসেবে এখনো এই গণতান্ত্রিক ধাঁচার যতটুকু অবশিষ্ট আছে সেখানে কোর্টেরই শরণাপন্ন হয়। একদম। আর নির্বাচন কমিশন কি অবলীলায় বলে যাচ্ছে, এখন তো আমাদের কিছু করার নেই, যেহেতু জাজেরাই দেখছে এই ব্যাপারটা। তাহলে জুডিশিয়ারি তো অলরেডি ইনভলভ। তাহলে মানুষের হাতে আর পড়ে রইলো কি? একটা পেন্সিলও তো পড়ে থাকলো না। তাহলে পড়ে থাকলো একমাত্র আন্দোলনের রাস্তা, চূড়ান্ত আন্দোলনের রাস্তা। অর্থাৎ সে এই দেশের নাগরিক থাকবে কিনা, সে দেশে থাকার অধিকার তার থাকবে কিনা, সে বাঁচবে কিনা, সে আমি আমার পেনশনটা পাবো কিনা, কালকে থেকে সে সেটা বন্ধ করে দেবে কিনা, হু ডাজ নো? কে বলতে পারবে সেটা? তাহলে মানুষের হাতে একটা তীব্র মরণ বাঁচন লড়াই বলতে যা বোঝায়, সেই রাস্তায় কমিশন এবং এই বিচার ব্যবস্থা তার সঙ্গে যোগসাজশ করে কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা আজকে ছেড়ে দিচ্ছে। এবং তাদের বহুদিনেরই একটা টার্গেট তো ছিলই যে পশ্চিমবাংলাকে তারা যদি কবজা করতে পারে, নিয়ে আসতে পারে, হুম। তাহলে পরে আজকে ভারতবর্ষের ক্ষেত্রে তাদের একটা সোনার মেডেলের তুলনায় প্ল্যাটিনাম মেডেল বলা যেতে পারে, যেটা তারা শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ছিলেন তখনও কখনো ইনরোডস করতে পারেননি, বেশি দূর এগুতে পারেননি, সেইখানটা তারা জয় করেছেন। এটা দেখাতে পারলে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তাদের বুকের পাটা অনেক বেড়ে যায়, অনেক অন্যায় করার ক্ষমতা তাদের আরো 10 গুণ বেড়ে যায়। ফলে সেটাই তারা টার্গেট করেছে। এই কিছুদিন আগে আমি বাইরে থেকে দিল্লি, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গা থেকে ঘুরে আসলাম। সেখানকার সাংবাদিক মহলে বা অন্যান্য বিশিষ্ট মানুষদের মনের মধ্যে একটা বিরাট মানে আতঙ্কের প্রশ্ন, এবার কি তাহলে মানে এমন প্রচার তারা করেছে যে পশ্চিমবাংলাকে তারা এবার নেবে এবং নিচ্ছে। আমাকে তারা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছে যে আপনারা কি পশ্চিমবাংলায় এবার বিজেপি চলে আসছে, এবার কি অন্যরা থাকবে না, বা শাসক দল যারা আছে তারা কি এবার টিকতে পারবে না? অর্থাৎ কি ধরনের প্রচার এবং কি ধরনের একটা বাতাবরণ তারা মানুষের মনে ইতিমধ্যেই প্রভাব ভারতবর্ষের ফেলছে, মনের মধ্যে তৈরি করেছে, হুম। যার ফলে আমাকে পেয়ে তারা আমাকে জিজ্ঞেস করছে উদ্বিগ্ন ভাবে। এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোথাও আজকে। একটা গিয়ে তারাও এই বিষয়টায় ভীত। হ্যাঁ, একদম। এবং আমি জানি না আমি যে এই যে অ্যাপ্লিকেশন গুলো করলাম এটা আদৌ ঠিক জায়গায় গেল কিনা, তারা সেটা আপলোড করবে কিনা, এবং তারা সেটা সত্যিকারের বিবেচনা করবে কিনা, আমাদের আদৌ ডাকবে কিনা, নাকি একই রকম ভাবে অ্যাডজুডিকেশনের মতো অ্যাডজুডিকেশন, এই জুডিশিয়ারি যখন কথাটা আছে তখন তো একতরফা হয় না। তাহলে তোমরা একতরফা সিদ্ধান্ত নিলে কি করে? দিস ইজ মাই বেসিক কোয়েশ্চেন। তোমার কোনো সন্দেহ যদি থাকে একজনের প্রতি, তাহলে কল হিম আপ। তুমি দেখতে চাও? আমাকে একবারও কল আপ করা হয়নি বিএলও লেভেল ছাড়া, টু নো সিনিয়র লেভেল, এমনকি এআরও, এইআরও এসব ক্ষেত্রেও কল আপ করা হয়নি। অ্যাডজুডিকেশনের জায়গা তো দূরের কথা। তাহলে এবং কেন এই যে মানে বাদ দেওয়া হলো, এর কারণ তো কোনো মানুষকে দেখানো হচ্ছে না যে আপনি এই কারণের জন্য বাদ গেলেন। আমিও তো জানি না কিসের জন্য আমি বাদ গেলাম। তো এইরকম একটা মানে পরিস্থিতি এবং প্রক্রিয়া চলছে। ফলে মানুষ এমনিতেই দেখতে পাচ্ছেন এই নির্বাচনের মধ্যেও বহু জেলায়, বহু জায়গাতে মানুষ বিক্ষোভ করছে, পথ অবরোধ করছে, আরো বৃহত্তর পরিকল্পনা করছে। ফলে আমাদের পক্ষ থেকেও এটুকুই আমরা বলবো, এবং আমিও মানে একটা ভোটের আগে কি সেই আন্দোলন তবে বাড়তে পারে? হবে, হচ্ছে, বাড়তে থাকবে, অবশ্যই বাড়তে থাকবে। বেশ। কারণ বহু জায়গাতে প্রশ্ন উঠেছে নো ভোটার নো ভোট, বা যতক্ষণ পর্যন্ত না ভোটের জায়গাটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া যাবে না। এমনকি কিছু কিছু জায়গায় মানুষ ভোট বয়কট করুক, এসব কথাবার্তাও তুলে দিয়েছে আর কি। এখন কি হবে সবই ক্রমশ দেখা যাবে, কিন্তু মানুষকে তো লড়তে হবেই, মানুষকে এই সংগ্রাম করতে হবেই, এবং তাছাড়া তাদের যাবার আর রাস্তাটা রইল কোথায়? একদমই তাই। মানে এর আগেও বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া হয়েছে, কিন্তু এই অবস্থা কেউই দেখেনি। না, তখন এরকম করে
প্রশাসনকে কাজে লাগিয়ে শাসক দল, যারা আমাদের ভাষায় মূলত দেশের ধনপতিদের জন্যই তাদের শাসনকে পরিচালনা করে, মানুষকে শোষণ জুলুম অত্যাচার করে, মানুষের উপর ট্যাক্সেশন বাড়িয়ে দেয়, গণতান্ত্রিক অধিকারগুলোকে ছিনিয়ে নেয়, এই যারা শাসক দল এবং তার চূড়ান্ত রূপটা যত এই ধনতান্ত্রিক শ্রেণী ক্রাইসিসে পড়ছে, তার চূড়ান্ত রূপটা যেই শাসক দলে থাকুক না কেন তার মাধ্যমেই এগুলো দেখা যায়। আজকে সেই কাজটা ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপি করছে এবং আঞ্চলিক স্তরেও মূলত এই গণতান্ত্রিক ক্ষমতাকেই টিকিয়ে রাখার প্রচেষ্টা বলে যে প্রদেশে যে রাজ্যে যারা শাসন ক্ষমতায় আজকে আছে তারাই আজকে সেই কাজটা করছে, তারাই অগণতান্ত্রিক কাজ করছে, তারাই দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তারাই মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে হত্যা করছে, স্বজন পোষণ করছে, লুটতরাজ করছে, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ফলে আগের যখন হয়েছিল এশার বলে যেটা পরিচিত ছিল, তাতে কিন্তু তখন অর্থাৎ 2002 সাল ধরুন, আপনি প্রায় 24-25 বছর আগের ব্যাপার, তাহলে তখন কিন্তু এরকম টার্গেটেড একটা স্টেটকে আমাকে আজকে ক্ষমতা দখল করতেই হবে এই উদ্দেশ্যের সঙ্গে এটা যুক্ত হয়েছিল না, যে সরকারই থাকুক না কেন। ধরুন 2002 যতদূর আমার মনে পড়ে তখন তো বিজেপিরই সরকার ছিল, সম্ভবত অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, কিন্তু স্টিল আই শুড সে যে তখনও কোনো প্রদেশেরই এসআইআর করার ক্ষেত্রে এই প্রদেশকে আমাকে ছিনিয়ে আনতেই হবে ভোটের মাধ্যমে, তার জন্য যা যা প্রক্রিয়া আমার নেওয়া দরকার আমাকে নিতে হবে, এরকম কোনো টার্গেটেড লক্ষ্য তখন কিন্তু ছিল না। যেটা এবার এসআইআর ওই যে এর আগে যখন তারা ঠিক করোনা প্রাদুর্ভাবের আগে যে এনআরসি যখন করলো, এর মধ্যে যে সুরটা লুকায়িত ছিল, অনুপ্রবেশকারীর নামে বাতিল করবে, কিছু লোককে শরণার্থী বলে ভেতরে রাখবে, এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু তারা বকলমে আজকে বেঙ্গলে এশায়ার করার মাধ্যমেই কিন্তু তারা করলো, বাস্তবায়িত করলো, এবং বকলমে হলো পশ্চিমবাংলার মানুষকে সেটা হজম করতে হলো একটা সেন্সে। যদিও প্রতিবাদ হচ্ছে, লড়াই হচ্ছে, আন্দোলন হচ্ছে এবং এটা আরো হবে। নির্বাচন অবশ্যই করেনি বাংলার মানুষ, করেনি, অবশ্যই করেনি, এটা তো অবশ্যই মানে প্রক্রিয়াটাকে হজম করতে হয়েছে কিন্তু মেনে নেওয়া হয়নি একদম। তো সেটা এই নির্বাচনের আগেও যেমন হচ্ছে এবং আরো তীব্র হবে, এবং অবশ্যই দেখবেন নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক না কেন এই লড়াই আরো ভীষণভাবে এগিয়ে যাবে, তীব্রতর হবে। কারণ এত মানুষ যাবে কোথায়, এত মানুষ করবে কি, তাদের অধিকার নিয়ে কে নির্বাচন কমিশনকে রাইট দিয়েছে ডিটারমাইন করার যে তুমি নাগরিক কি নাগরিক নও। ফলে এটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে কিন্তু চলতে থাকবে আগামীতে। সেক্ষেত্রে পথ একটাই, আন্দোলন, অবশ্যই আন্দোলন, এবং সেই আন্দোলনের প্রথম সারিতে আমরা প্রথম থেকে আছি, আমি নিজেও আছি। এবং মানে সেই অর্থে যদি বলেন আমাদের যে রাজনৈতিক পরিকাঠামো দল এসোসিয়েট কমিউনিস্ট, আমরাও কিন্তু পরিষ্কারভাবে আছি এই আন্দোলন। একদিকে রাজ্যের হেভিওয়েট ব্যক্তিত্ব এবং অন্যদিকে ভোটের বেশ কিছু প্রার্থীর নাম ঝুলিয়ে রাখা হচ্ছে। রাজ্যের শাসক দল কিংবা বামফ্রন্টের তরফ থেকে অনেক আন্দোলন করা সত্ত্বেও কোনো রকম সঠিক সুরাহা মেলেনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সব মিলিয়ে বলা যায় রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলন আরও কতটা তীব্র হয় এবং এই প্রক্রিয়ার দ্বারা বিজেপি আদৌ লাভবান হয় কিনা সেটাই এখন দেখার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।